প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্বাগত রায় সব্যসাচীনের পলিটি ক্লাসে। মূলত যে টপিকগুলো আমরা আগের ক্লাসে ডিসকাশন করেছিলাম, আগামী ডাব্লিউবিসিএস এর প্রিলিমস পরীক্ষার জন্য কি কি করণীয় বা কি কি পড়লে ভালো হয় সের উপরে তোমাদের অনুরোধে আমরা আজকে কিছু প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন্স কিছু ডিসকাশন করব, যেগুলো মোটামুটি আমরা দেখেছি গত বছরগুলোতে পরীক্ষাতে বিভিন্ন সময় এসেছে। তো সেই সব প্রশ্নগুলোর উপর বেস করে আমরা আন্দাজ করতে পারি যে বিসিএস এর প্রিলিমস এর ক্ষেত্রে এরকম প্রশ্নের সাধারণত থাকতে পারে বা উত্তর কিভাবে করা যেতে পারে। আমি তারপর বেস করে এরকম তোমাদের জন্য প্রায় কিছু কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে আমি জোগাড় করে বা বানিয়েছি, সেগুলো তোমাদের পক্ষে কিছুটা হয়তো উপকারী হতে পারে আশা করি। তো আমরা লাইন বাই লাইন কোশ্চেনগুলোকে ডিসকাশন করব, শোনো, এবং আশা করি তোমাদের কাছে এটা উপকার নিশ্চয়ই লাগতে পারে। যেমন দেখো, মূলত কিছু কিছু কোশ্চেন যেগুলো সাধারণত বেশি করে ফোকাস করে প্রিলিমসের লক্ষ্য রেখে, যেমন হু ইজ দ্য এক্স অফিসিও চেয়ারপারসন অফ রাজ্যসভা। রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারপারসনটা কি? অবভিয়াসলি ভাইস প্রেসিডেন্ট। যিনি যখন ভাইস প্রেসিডেন্ট হন তিনি রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারপারসন হন, সেই কথাটা আমরা প্রত্যেকেই জানি। সুতরাং সেই কথাটা আমাদের মাথায় রাখতে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, বা এটাও মাথায় রাখবো ডেপুটি চেয়ারম্যান কিন্তু কনসার্ন হাউসের একজন মেম্বার হবেন। আবার ধরো প্রশ্ন আসছে যে মেম্বার্স অফ তোমার রাজ্যসভা, মেম্বার্স অফ রাজ্যসভা এন্ড মেম্বার্স অফ লোকসভা ইলেক্টেড বাই দা, একদম সাধারণ কোশ্চেন। যদি রাজ্যসভা হয় পার্লামেন্টের আপার হাউস, সে রাজ্যসভা ইলেকশনে কারা ভোট দিচ্ছেন? ভোট দিয়েছেন ইলেক্টেড এমএলএস। তার মানে আমরা পিপল অফ ইন্ডিয়া অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, লোকসভাতে হচ্ছে ডিরেক্ট ভোটার এবং রাজ্যসভাতে হচ্ছে ইনডাইরেক্ট ভোটার। তাই লোকসভাতে কারা ভোট দিচ্ছেন? লোকসভাতে ভোট দিয়েছেন অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি যাদের 18 বছর বয়স হয়ে গেছে, মানে আমরা ডিরেক্টলি। সিমিলারলি রাজ্যসভাতে আমরা দিচ্ছি ইনডিরেক্ট ভোট দিচ্ছি, মানে কারা ভোট দিচ্ছেন? অল ইলেক্টেড এমএলএস ভোট দিচ্ছেন। তাহলে লোয়ারে ডিরেক্ট, আপারে হচ্ছে ইনডাইরেক্ট। এবার নেক্সট দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা লক্ষ্য করেছি, ফার্স্ট নন কংগ্রেস প্রাইম মিনিস্টার এন্ড চিফ মিনিস্টার। যদি প্রাইম মিনিস্টারের কথা বলেছো তাহলে আমরা মোটামুটি সবাই কম বেশি জানি যে প্রথম ভারতবর্ষের অকংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন, কংগ্রেস থেকে বেরিয়ে এসে পার্টি ফরমেশন করেছিলেন মোরারজি দেসাই, এবং তার গভর্নমেন্টের ডিউরেশন হলো 1977 থেকে 79, 2 বছর গভর্নমেন্ট টিকেছিল, তার কারণ মেজরিটি লস করেছিল, সরকার পড়ে গেছিল, এবং তার দলের নাম হলো জনতা পার্টি। এবং যদি নন কংগ্রেস চিফ মিনিস্টার বলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে প্রথম নন কংগ্রেস সিএম তোমার ছিলেন ইএমএস নাম্বুদিরিপাদ, যিনি একজন কমিউনিস্ট পলিটিশিয়ান ছিলেন, এবং তার দল তো বললাম কমিউনিস্ট পার্টি ছিল, এবং তার রাজ্য হলো কেরালা, এবং তিনি দুবার হয়েছিলেন, 1957 থেকে 59 প্রথম টার্ম ছিলেন, এবং 1967 থেকে 1969 সেকেন্ড টার্ম ছিলেন, মানে দুটোবার, 57 থেকে 59 আর 1967 থেকে 69। দল কি বললাম? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। রাজ্য কি বললাম? কেরালা। নামটা কি বললাম? ইএমএস নাম্বুদিরিপাদ। ইনি হলেন চিফ মিনিস্টার। আর পিএম এর নাম কি বললাম? মোরারজি দেসাই। দল হচ্ছে জনতা পার্টি। ডিউরেশন 1977 to 79। এরপরে চলে আসো তোমার আরটিআই ওয়াজ ইন্ট্রোডিউস। আরটিআই মানে কি? রাইটস টু ইনফরমেশন। সো আরটিআই যদি বলেছো, যেটা আমাদের লিগ্যাল রাইটস এর মধ্যে পড়ছে, যেটা প্রথম পাস হয়েছিল আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টে 2005 সালের 25শে জুন প্রথমবার পাস হয়েছিল, এবং যেটা কেম ইনটু এফেক্ট হয়েছিল 2005 সালেরই 12ই অক্টোবর। এবার তোমরা প্রত্যেকেই মাথা রাখবে যে পাস হওয়া বা এফেক্ট হওয়ার মধ্যে মানে পার্থক্যটা কোথায়। ধরো আমি আজকে যদি প্রেসিডেন্ট হয়, উনি সাইন করলেন, তো অ্যাক্ট হয়ে গেল। তো আজকে অ্যাক্ট হওয়া মানে ইমপ্লিমেন্টেশনটা কালকেও হতে পারে, 6 মাস পর, 1 বছর বা 2 বছর পরে হতে পারে। মানে যখন থেকে ইমপ্লাই করা হবে তখন থেকে সেই একটা তোমার কিন্তু কাজ করা শুরু করবে। তার মানে পাস হওয়া মানে কিন্তু ইমপ্লাই হওয়া নয়। পাস হওয়া মানে এখান থেকে দুটো হাউস থেকে অ্যাক্ট হলো, প্রেসিডেন্ট সাইন করলেন, দুটো হাউস থেকে পাস হওয়ার পর প্রেসিডেন্ট সাইন করলে কিন্তু অ্যাক্ট হবে। মানে পাস হয়ে গেছে বলে যে অ্যাক্ট, তা বলো না। দুটো হাউস থেকে পাস হবে, প্রেসিডেন্ট সাইন করলে হবে সেটা অ্যাক্ট, দেন যখন সেই অ্যাক্টটাকে ইমপ্লাই করা হবে তখন সে একটা থেকে কার্যকরী হবে বা কাজ করা শুরু করবে। তাহলে আমরা কি দেখলাম যে 2005-এর 15 জুন সে একটা তোমার পার্লামেন্ট থেকে পাস হয়েছিল, মানে ধরো অ্যাক্ট হয়ে গেছিল, এবং সেটা কিন্তু বাস্তবায়ন করা হয়েছিল ওই বছর 2005 সালের কিন্তু 12ই অক্টোবর। আরটিআইটা আমার কিন্তু এখানে ইমপ্লিমেন্টেশন হয়েছিল। এবার চলে যাও কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণকর রাষ্ট্র। এটা আমি কোথায় লিখেছিলাম? তোমরা যখন ডিপিএসপি পড়েছিলে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি পড়তে গিয়ে তোমরা দেখেছিলে যে ডিপিএসপির মধ্যে এমন কিছু প্রিন্সিপালস মেনশন করা আছে যে প্রিন্সিপাল গুলো ফলো করলে ওয়েলফেয়ার স্টেট হতে পারে। সো হোয়াট ইজ দ্য ওয়েলফেয়ার স্টেট?
যে প্রিন্সিপাল বা ইনস্ট্রাকশন গুলোকে ফলো করলে হবে একটা জনকল্যাণকার ধারণা সম্পূর্ণ রাষ্ট্র, সেই কথা বলা হচ্ছে। তো ডিপিএসপির মধ্যে কি উল্লেখ করা আছে, সেখানে এনশাইন করা আছে তোমার অবভিয়াসলি ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণকর রাষ্ট্রের একটা কনসেপ্ট বা ধারণা, যেটা তোমরা জানো আইরিশ কনস্টিটিউশন থেকে বরড করা হয়েছিল, ধার করা হয়েছিল। পার্ট হচ্ছে 4, আর্টিকেল কভার 36 to 51 এর মধ্যে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে তোমার কিন্তু মেনশন করা আছে। এটাও মাথায় রাখতে হবে। ফান্ডামেন্টাল ডিউটিটা তার সাথে রিলেটেড রয়েছে। পার্ট হচ্ছে 4A, আর্টিকেল কভার 51A, এবং এটাও তোমার কিন্তু ডিপিএসপির সঙ্গে তোমার ডিউটিসটা তোমার কিন্তু ইনক্লুড করা আছে। এবং দুটোকেই একসাথে আমরা বলছি পজিটিভ অব্লিগেশন। কখন পজিটিভ অব্লিগেশন? যদি আমরা থরলি ফলো করে চলি ইনস্ট্রাকশন গুলোকে, তাহলে যদি ফলো করা হয়, স্টেট যদি ফলো করেছেন রাষ্ট্রবাদেশ, তাহলে সেটা হবে পজিটিভ। দুটোকেই আমরা বলছি জেনারেল ইনস্ট্রাকশনস, এবং দুটোকে আমরা বলছি তোমার নন জাস্টিসেবল, তার মানে কোর্টের দ্বারা কখনো এনফোর্স করা যাবে না। তাহলে মাথায় রাখবে যে যে কথাগুলো ডিপিএসপি বেলাতে অ্যাপ্লিকেবল হবে, সেই কথাগুলো ফান্ডামেন্টাল ডিউটি বেলাতেও অ্যাপ্লিকেবল। তার মানে ডিপিএসপি মানে পার্ট 4, ডিউটি মানে 4A, ডিপিএসপি আর্টিকেল নাম্বার 36 to 51, ডিউটিস বলে 51A, দুটোই পজিটিভ অব্লিগেশন, দুটোই নন জাস্টিসেবল, দুটোই জেনারেল ইনস্ট্রাকশন। কখন পজিটিভ? যদি ইনস্ট্রাকশনটা স্টেটস ফলো করে তাহলে পজিটিভ, না করলে নেগেটিভ অবভিয়াসলি। এবার চলে যাওয়া পরের কোশ্চেন, যে ফান্ডামেন্টাল অবজেক্ট অফ পঞ্চায়েতি রাজ সিস্টেম ইজ টু এনশিওর। প্রথম কথা হচ্ছে এখানে ফান্ডামেন্টাল অবজেক্ট, তার মানে মৌলিক যে বিষয়বস্তুগুলো এখানে মেনশন করা হয়েছে, এটা পঞ্চায়েতি রাজ সিস্টেমের ক্ষেত্রে সেটা কি বলছে? অবভিয়াসলি তোমাদের এখানে মনে রাখতে হবে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন। আই রিপিট, ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন। সো হোয়াট ইজ ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন? যেখানে বলছে পাওয়ারসটাকে, ক্ষমতাটাকে আপার থেকে একদম রুট পর্যন্ত তোমার কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে। মানে যে পাওয়ারটা একদম সেন্ট্রাল গেছে, ভারত সরকারের কাছে, ডিসেন্ট্রালাইজ একদম লোয়ের স্টেজ অব্দি চলে এসছে তোমার। এই যে ডিসেন্ট্রালাইজেশন হয়েছে পাওয়ারটাকে, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ হওয়ার পরে কি লাভ হয়েছে, যে একদম যে তৃণমূল স্তরের মানুষ আছেন, গ্রাসরুট লেভেলের মানুষ আছেন, তারাও কিন্তু ক্ষমতার আস্বাদন করতে পারবেন, তারাও কিন্তু পার্টিসিপেট করতে পারছেন, যেটা কিন্তু তোমার ডেমোক্রেটিক পলিটিক্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তোমার জিনিস বলা যেতে পারে, যে সকলের পার্টিসিপেশন। তাহলে আমরা কি বললাম? ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন, যার কথার মানে হলো পাওয়ার ট্রান্সফার ফ্রম দ্য আপার স্টেজ টু রুট স্টেজ, রুট। নেক্সট চলে যাও, যে দ্য পাওয়ার টু ইনক্রিজ দ্য নাম্বার অফ দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট। যদি বলা হয় সময় সময় যে সুপ্রিম কোর্ট জাজেসদের সংখ্যা যদি বাড়াতে হয়, কে করতে পারে? নাম্বার 1, প্রথম কথা হচ্ছে দেখো পার্লামেন্ট তো ল তৈরি করছে ফর অল ওভার ইন্ডিয়া, ডি পার্ট অফ ইন্ডিয়া, যেটা প্রেসিডেন্ট সাইন করলে হচ্ছে অ্যাক্ট, তাই তো? আমরা সুপ্রিম কোর্টকে কি বলছি? গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন, অ্যাপেক্স কোর্ট অফ ইন্ডিয়া। অ্যাপেক্স সুপ্রিম কোর্টের জাজমেন্টটা সারা দেশে লয়ের সমান এফেক্টিভ হবে, বাট লটাকে পাস করছেন অফকোর্স পার্লামেন্ট অফ ইন্ডিয়া। তাহলে সময়ে সময়ে যদি এখানে জাজেদের সংখ্যাটা তোমার বাড়াতে বা কমাতে হয়, কে ঠিক করবেন? অবভিয়াসলি পার্লামেন্ট অফ ইন্ডিয়া, যাকে আমরা বলছি ইউনিয়ন লেজিসলেচার। তুমি এই কথাটা মাথায় রাখবে, পার্লামেন্টকে তোমরা বলছো ইউনিয়ন লেজিসলেচার। লেজিসলেচার কথা মানে হলো আইনসভা, যেখানে আইনটা তৈরি করা হয়। তো অল ওভার ইন্ডিয়ার জন্য কি আইন তৈরি করছেন? পার্লামেন্ট। এনি পার্ট অফ ইন্ডিয়ার জন্য কে তৈরি করছেন? পার্লামেন্ট। ইউনিয়ন লিস্ট থেকে কে সাইন করলে অ্যাক্ট হচ্ছে? প্রেসিডেন্ট। সাইন করলে অ্যাক্ট, না করলে বিল। সিমিলারলি স্টেট লিস্ট থেকে ল তৈরি করছেন স্টেট লেজিসলেচার, কে সাইন করছেন? রাজ্যের গভর্নর। সাইন করলে অ্যাক্ট, না করলে বিল। যে যার অথরিটির মধ্যে ল প্রিপারেশন করছেন, কনকারেন্টে তো দুজনে একসঙ্গে তৈরি করছে, এটা পরের কথা। বাট মনে রাখবে যে যদি সময় সময় রাজ্যের সংখ্যা বা স্ট্রেংথ বাড়াতে হয়, সেটা কে করছেন? পার্লামেন্ট অথরিটির মধ্যে তোমার মধ্যে কিন্তু এটা পড়ছে। নেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা সাধারণত যেমন রান্নায় নুন ছাড়া টেস্টলেস হবে, এই কোশ্চেন গুলো বলতে পারো যে তেমনই একটা ইম্পর্টেন্ট জিনিস, যে which article of the constitution ensure the to all citizens the freedom of speech and expression, আমাদের বাক স্বাধীনতা। এই যে তোমরা দেখলে কদিন আগে হাওড়াতে নেট সার্ভিসটা ব্যান করা হয়েছিল, বন্ধ করা হয়েছিল। তার মানে এটা কি? আমাদের স্পিচ এক্সপ্রেশনটা তোমার বন্ধ করা হয়েছিল। ইন্টারনেট সার্ভিসটা বন্ধ করা মানে তো এটা, কারণ আমরা তো সোশ্যাল সাইটের মধ্য দিয়ে তো আমরা স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন করতে পারি, আমাদের মতামত প্রকাশ করা বিভিন্ন ভিডিওর মধ্য দিয়ে, হোয়াট এভার, বিভিন্ন শেয়ারের মধ্য দিয়ে, বিভিন্ন বক্তব্য লেখার মধ্য দিয়ে। তা ইন্টারনেট সার্ভিস বন্ধ মানে কি? আমাদের বাক স্বাধীনতা বা স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন বন্ধ হয়ে যাওয়া। তা আমাদের রাইট টু স্পিচ এক্সপ্রেশন কোন আর্টিকেলের মধ্যে তোমরা পড়েছিল? আর্টিকেল নাম্বার 19 ছিল, 19 নম্বর আর্টিকেলে ছিল, যেখানে 6টা তোমার ফ্রিডমস আছে, তোমরা পড়েছিল, মনে আছে? 19 1A, 1B, 1C, 1D, তো 1E, তারপরে G, কারণ এফটাকে রিফিল্ড হয়ে গেছে। তো 6টা ফ্রিডম 19 এর মধ্যে আছে। রাইটস টু ফ্রিডম, সেখানে কিন্তু স্পিচ এক্সপ্রেশনটা ওর মধ্যে আছে 19 1A তে।
নেক্সট চলে যা পরে কোশ্চেনে, যে হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিলেট উইথ দ্য পার্টি চেঞ্জ বা আবার পাওয়ার ডিস্ট্রিবিউশন। পার্টি চেঞ্জ বলো এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন, এখানে আমি সাধারণত দুটো জিনিস আমি মাথা রেখে করেছিলাম কোশ্চেনটা, যে পার্টি চেঞ্জ আবারটা কি বা পাওয়ার ডিস্ট্রিবিউশন ব্যাপারটা কি। প্রথম কথা দেখো, আমাদের পার্টি চেঞ্জ হচ্ছে, ধরো আজকে তুমি ইলেক্ট হয়েছো একটা পার্টির টিকিটে এবং ইলেক্ট হওয়ার পর তুমি কি করলে, অন্য পার্টিতে চলে গেলে। হয়তো দেখা যায় তুমি ইলেক্ট হয়েছো সিপিএম এর টিকিটে বা কংগ্রেসের টিকিটে, গিয়ে পরে বললে যে আমি উন্নয়নের জোরে সামিল হলাম, আমি পার্টিটা চেঞ্জ করলাম। ক্লিয়ার? হয়তো পার্টি চেঞ্জ করে মুখে বললে না, বাট আমি বললে যে উন্নয়নের জোরে আমি সামিল হলাম, ভালো কথা, তুমি গিয়ে অন্য দলে জয়েন করলে। এবার প্রশ্নটা হচ্ছে, তুমি তো যখন ইলেক্ট হয়েছো একটা পার্টির সিম্বলে, গিয়ে চেঞ্জ করে অন্য দলে চলে গেছো, তো সেই পার্টির যারা তোমাকে বিশ্বাস করে ভোট দিয়েছিল, যারা তোমাকে ক্যান্ডিডেট করেছিলেন, তাদের সাথে তুমি চিট করলে। তো নিয়ম হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল, দলত্যাগ বিরোধী আইনটির 10th শিডিউলে বলা আছে, রাজীব গান্ধীর আমলে যে আইনটা পাস হয়েছিল, যেখানে তোমাকে এগ্রি করতে, যখন তুমি করছো যে আমি পার্টি চেঞ্জ করেছি, তোমায় কিন্তু রিজাইন করতে হবে। সে তুমি এমএলএ হও বা এমপি হও, সাধারণত পার্লামেন্টারি বা স্টেট লিস্টের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল। এবং যখনই সাধারণত তুমি এগ্রি করছো যে আমি পার্টিটা চেঞ্জ করলাম, তখনই তোমার কিন্তু মনে রাখতে হবে যে তোমার কিন্তু মেম্বারশিপটা গেল, এবং যখনই তোমার মেম্বারশিপ যাওয়ার থেকে ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে নতুন করে তোমার কিন্তু সেখানে ভোট হবে। তার মানে এখানে বুঝতে হবে যে আমি যখনই এগ্রি করেছি যে হ্যাঁ আমি পার্টি চেঞ্জ করেছি, আমাকে রিজাইন করতে হলো, এবং রিজাইন করার সঙ্গে সঙ্গে কি করতে হচ্ছে, আমাকে কিন্তু রিজাইন করতে হলো, রিজাইন করার সঙ্গে সঙ্গে কি করতে হলো, সেখানে তোমার নেক্সট 6 মান্থসের মধ্যে যে ভোটটা হলো, আবার সেখানে কিন্তু ভোট হবে। তার মানে অ্যান্টি ডিফেকশন ল, যাকে আমরা বলছি পার্টি চেঞ্জ। এবং এর সঙ্গে তোমাদের আরেকটা কথা বললাম যে পাওয়ার ডিস্ট্রিবিউশন। সো পাওয়ার ডিস্ট্রিবিউশনটা মূলত আমাদের 7th শিডিউলের মধ্যে রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে তোমার বলা হয়েছে যে 3টে লিস্ট, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। দেখো, যদি ইউনিয়ন লিস্ট হয় দেন পার্লামেন্ট ল প্রিপারেশন করছেন, প্রেসিডেন্ট সাইন করলে অ্যাক্ট। যদি স্টেট লিস্ট হয়, কনসার্ন স্টেট লেজিসলেচার ল তৈরি করছেন, রাজ্যের গভর্নর সাইন করলে অ্যাক্ট। এবং যদি কনকারেন্ট লিস্ট হয়, তাহলে দুজনে একসঙ্গে ল তৈরি করছে, সেটাকে তোমার প্রেসিডেন্ট সাইন করলে অ্যাক্ট হয়ে যাবে। কারণ গভর্নরের বস তো প্রেসিডেন্ট, তাই দুজনের সাইন করার কোনো দরকার নেই। তাহলে আমরা কি দেখলাম, দুটো শিডিউল এখানে দেখলাম, একটা দেখলাম পার্টি চেঞ্জ, আর একটা তোমার দেখলাম হচ্ছে এখান থেকে অ্যান্টি ডিফেকশন ল, যেটাকে বললাম পার্টি চেঞ্জটাকে আমি বলছি অ্যান্টি ডিফেকশন ল, এটা দেখলাম পাওয়ার ডিস্ট্রিবিউশন। তাহলে অ্যান্টি ডিফেকশন ল কোন শিডিউলের মধ্যে বললাম? 10th শিডিউলে বললাম। কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? পার্লামেন্টারি এবং স্টেট লিজিসলেচার মেম্বারদের ক্ষেত্রে। লোকাল গভর্নমেন্টের মেম্বারদের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল না, যেখানে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন রাতারাতি রং বদল হয়ে যায়, দেখতে পাও। আর আপাতত যদি ল পাস করে লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে, সেটাও নিশ্চয়ই এখানে অ্যাপ্লিকেবল হতে পারে, বাট এখন কোনো ল নেই। আর পাওয়ার ডিস্ট্রিবিউশন দেখলাম বিটুইন দুটো গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, যেটা 7th শিডিউলের মধ্যে আছে, যেটা আমাদের ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার। 3টে লিস্টের মধ্যে দিয়ে পাওয়ার ডিস্ট্রিবিউশন বলেছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট, যেটা ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার্স। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি রাইট টু এডুকেশন, যেটা আমাদের দেখবে আগে ছিল 0 to 6 ইয়ার্স, আর্টিকেল কভার 45 এর মধ্যে ছিল, যেটা 2002 সালে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্য দিয়ে 6 থেকে 14 বছর বয়সের বাচ্চাদের এডুকেশনের কথা বলা হয়েছে। সো আই রিপিট, 6 to 14 ইয়ার্স এজ চাইল্ড এডুকেশন কোন সালে অ্যামেন্ডমেন্ট হলো? এটা 2002-তে বাই দ্য 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কত বছর বয়সের বাচ্চাদের কথা বলা হয়েছে? 6 থেকে 14 বছর বয়সের বাচ্চা, যেখানে তোমার কিন্তু তাদের গার্জিয়ানের অবশ্যই কর্তব্য তাদের জন্য এলিমেন্টারি এডুকেশনটাকে তোমার কিন্তু এনশিওর করে, যেটা আগে ছিল 0 to 6, বর্তমানে 6 to 14 এর যদি লটা আছে 2002 বাই দ্য 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। নেক্সট কোশ্চেন, হু ক্যান ইমপিচ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? প্রথম কথা, প্রেসিডেন্টকে ইমপিচ করার ক্ষেত্রে, ইমপিচটা কখন হচ্ছে? বিফোর 5 ইয়ার্স নর্মাল টার্ম। প্রেসিডেন্টকে ইমপিচ করার ক্ষেত্রে পার্লামেন্টের দুটো হাউস, রাজ্যসভা এবং লোকসভা, দুটো হাউসই কিন্তু তোমার সমান ক্ষমতা অধিকার করে বা ভোগ করে, সমান ক্ষমতা ভোগ করছে। তার মানে প্রপোজালটা যে কোনো হাউস থেকে আনা যেতে পারে একেবারেই। এবার যখন তোমার প্রপোজালটা আনা হচ্ছে, যে কোনো হাউস থেকে আনা হচ্ছে, এবং যখন সে প্রপোজালটা পার্লামেন্টের দুটো হাউস থেকেই পাস হয়ে যাবে, দেন প্রেসিডেন্টকে কিন্তু ইমপিচ করা হলো। কারণটা তোমরা বলছো ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। তাহলে প্রেসিডেন্টকে ইমপিচ করার ক্ষেত্রে কি পার্লামেন্টের দুটো হাউসের সমান ক্ষমতা? উত্তর হবে যে হ্যাঁ। প্রপোজালটি কি যে কোনো হাউস থেকে আনা যেতে পারে? উত্তর হবে যে হ্যাঁ। দুটো হাউস থেকে পাস হলে পরে কি প্রেসিডেন্ট ইমপিচ হবেন? উত্তর হবে যে হ্যাঁ। রিজনটা কি বলতে হবে? ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। আর ইমপিচমেন্টটা কখন করা হচ্ছে? বিফোর 5 ইয়ার্স নর্মাল টার্ম। আর আমরা জানি প্রেসিডেন্টের নর্মাল টার্ম 5 ইয়ার্স। 5 ইয়ার্স এর পর সে রিইলেক্ট হতে পারেন, আবার নাও পারেন, কোনো এমন
ফিক্সড ব্যাপার নেই তাকে যে হতেই হবে বা তারই বরাবর তোমার মেয়াদ কন্টিনিউ হবে, এমন কোনো ব্যাপার নেই। কারণ আমাদের দেশে এমন কোনো কিছুই ফিক্সড নেই, সবটাই এখানে প্রেসিডেন্ট বলো, ভাইস প্রেসিডেন্ট বলো, গভর্নর বলো 5 বছর করে, যদি তাকে রিঅ্যাপয়েন্টমেন্ট করা হয় হতে পারে, বাট আদারওয়াইজ নট। নেক্সট, পরের কোশ্চেনে পাওয়ার টু গ্র্যান্ট পার্ডন আর এনজয়েড বাই হুইচ অফ দ্য কনস্টিটিউশন অথরিটিস। দেখো এখানে যদি অথরিটিস বলেছে, তার মানে ন্যাচারালি এখান থেকে তোমার যখন অপশন দেখতে পাবে, তোমার অনেক কিছু অপশন দেখতে পাবে, তাতে হয়তো প্রেসিডেন্ট গভর্নর জয়েন্টলি দেখতেও পাবে। তা যদি এমন থাকে তাহলে অবভিয়াসলি অথরিটিস বলে প্রেসিডেন্ট গভর্নর দুটোকে একসাথে বলছো। কিন্তু যদি এখানে স্পেসিফিক বলা হয়, ধরো যে ডেথ সেন্টেন্স, ফাঁসি যদি হয়, তার ডেথ সেন্টেন্সে তোমার কে পার্ডন করতে পারেন, বা কোর্ট মার্শাল হলে তখন তোমরা অবভিয়াসলি স্পেসিফিক ভাবে এখানে বলতে পারছো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বাট যেহেতু ওখানে অথরিটিস বলা হচ্ছে, আমরা এখানে প্রেসিডেন্ট, রাজ্যের গভর্নর দুজনের কথা বললাম। কিন্তু মনে রাখে গভর্নরের কিন্তু ডেথ সেন্টেন্স বলো বা কোর্ট মার্শাল বলো, কোনো কিন্তু এখানে কিন্তু পার্ডনিং পাওয়ার নেই। বাট গভর্নর কিন্তু পার্ডন করতে পারছেন কাকে? তার নিজের রাজ্যের বাসিন্দার কাছে। ধরো নিজের রাজ্যের হয়তো কাউকে কোনো পানিশমেন্ট দেওয়া হয়েছে, তো যদি তার নিজের রাজ্যের গভর্নরের কাছে অ্যাপিল করে, তা সেক্ষেত্রে পাওয়ারটা ইউজ করতে পারেন। সো অথরিটিস হিসেবে আমার দুজনের নামটা বললাম, প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর। নেক্সট, পরের কোশ্চেন যে চলে যাই আমরা, adultery section of the IPC deals with adultery section is very important. কয়েক বছর আগে, ভেরি রিসেন্ট কয়েক বছর আগে সেটা কিন্তু তোমার এমন একটা জাজমেন্ট এসেছিল সুপ্রিম কোর্টে, এমন একটা আইন হয়েছিল, সেখানে তোমার অ্যাডাল্টারি সেকশনটা মনে রাখবে যে 497 বলা আছে, 497। 497 মানে হচ্ছে আইপিসির মধ্যে ইন্ডিয়ান পেনাল কোডে অ্যাডাল্টারি সম্পর্কে ডিটেলসে বলা আছে। নেক্সট কোশ্চেন আমরা যাবো, ইন্টারস্টেট কাউন্সিল এস্টাবলিশড বাই এবং ইন হুইচ আর্টিকেল। প্রথম কথা, ইন্টারস্টেট কাউন্সিলটা সম্পর্কে বুঝি এটা কি। তোমরা যখন সেন্ট্রাল বা স্টেট রিলেশনশিপে ক্লাস তোমার যদি টপিক পড়ে থেকে থাকো, দেখবে ওখানে ইন্টারস্টেট কাউন্সিল, জোনাল কাউন্সিল, সেগুলো তোমরা দেখতে পাবে। তো ইন্টারস্টেট কাউন্সিল হলো একটা কনস্টিটিউশনাল বডি। আর্টিকেল কভার্স 263 তাতে এটা মেনশন করা আছে, এবং সেখানে বলা হয়েছে যে সাধারণত রাজ্যের সঙ্গে রাজ্যগুলো, রাজ্যের সঙ্গে কেন্দ্রের যে কমন ডিসপুটস গুলো হবে, সেই ডিসপুট গুলো যদি সলভ করতে হয়, সলভ করার জন্য যে প্ল্যাটফর্ম, দ্যাট ইজ কল্ড দ্য ইন্টারস্টেট কাউন্সিল, যেটাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া 1990-তে এস্টাবলিশ করেছিলেন। তো ফার্স্ট অফ অল মাথায় রাখো, আর্টিকেল নাম্বার কত বললাম? 263। তোমার এটা কি বডি বলেছিলাম? কনস্টিটিউশনাল বডি। ইন্টারস্টেট কাউন্সিলের পারপাসটা কি বললাম? তোমার সেন্ট্রাল স্টেটসের মধ্যে যাবতীয় ডিবেট গুলোকে, যাবতীয় ডিসপুট গুলোকে, তোমার যাবতীয় ডিসপুট গুলোকে এবং ডাউট গুলোকে, হোয়াট এভার, যদি কোনো কনফিউশন থাকে, যে কোনো সেই সবগুলোকে তোমার আলাপ আলোচনার মধ্যে দিয়ে সলভ করা, সমাধান করা, সে উদ্দেশ্যেই ইন্টারস্টেট কাউন্সিলটা গঠন করা হয়েছিল, যার হেডকোয়ার্টারটা হচ্ছে তোমার নিউ দিল্লিতে। বছরে সাধারণত 3 বার মিটিংটা হয়, এবং 3 বারটা হচ্ছে ম্যাক্সিমাম সেন্স, একবার হলো, 3 বারটা বলছি ম্যাক্সিমাম সেন্সে। যে মিটিংটাকে পদাধিকার বলে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তিনি প্রিসাইড করছেন। সো ইন্টারস্টেট কাউন্সিল আর্টিকেল কভার 263, ইটস এ কনস্টিটিউশনাল বডি এস্টাবলিশড ইন 1990 বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। পারপাস তোমরা বুঝে গেছো, যাবতীয় সমস্যা সমাধান করা একটা প্ল্যাটফর্মটা হলো ইন্টারস্টেট কাউন্সিল। যদি জোনাল কাউন্সিল বলতাম তাহলে তোমার কি বলতো? তাহলে এটা হচ্ছে একটা এস্টাবলিশ বাই দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া। তোমার প্রথম দিকে যেটা তোমার ফরমেশন ছিল, প্রথমে 5টা জোনাল কাউন্সিল ছিল, পরে 1975-এ তোমার যখন তোমার 71-এ প্রবলি তোমার সেখানে তোমার 6 জোনাল কাউন্সিলটা ফরমেশন করা হয়েছিল। এক প্রেসেন্ট আমাদের মোট 6টা জোনাল কাউন্সিল আছে, যেমন নর্দার্ন, সাউদার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন, সেন্ট্রাল, নর্থ ইস্ট, এরকম 6টা জোনাল কাউন্সিল আছে। আগে ছিল সেটা 5টা। তা ইন্টারস্টেট কাউন্সিল যেমন অল ওভার ইন্ডিয়ার তোমার কমন প্রবলেম গুলোকে ডিসকাশন করবে, একই রকম ভাবে যদি বলা হয় যে তোমার জোনাল কাউন্সিল, তো জোনাল কাউন্সিলটা কি করবে? তোমার